ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অভিযোগ করেছেন ভোলা সদরে তার দল বিজেপির কার্যালয়ে বিএনপির একটি গ্রুপ হামলা চালায়, তার নেতাকর্মীদের মারধর করে, পার্টি অফিস ভাঙচুর করেন। আন্দালিব রহমান পার্থ আপনাদের দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন এবং আপনাদের হাইকমান্ড থেকে সিগন্যাল পেয়েই মাঠে তিনি নেমেছেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়ায়ও আপনাদের আরেক মিত্র জুনায়েদ সাকির বিরুদ্ধে আপনাদের দলের লোকজনই ঝাড়ু মিছিল করে। মিস্টার পার্থ বলেছেন এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে। নিজেদের দল সামলাতে পারে না বিএনপি, দেশ সামলাবে কি করে? এটা আপনি খণ্ডিত অর্থে এটা বলতেই পারেন যে এটা বলার জন্য, কিন্তু একটা বিষয় হলো কি, একটা বৃহত্তর একটা রাজনৈতিক দলে বাংলাদেশে যে রাজনৈতিক চর্চাটি রয়েছে, এখানে সুনির্দিষ্টভাবে বিএনপি কিন্তু তার মনোনয়ন ঘোষণা করেন নাই। তো নিশ্চয়ই সেখান থেকে আমরা স্পেকুলেশন করতেই পারেন, আপনি ধারণা করতে পারেন যে কাউকে সংকেত দেওয়া হয়েছে কি হয়নি। আমার জানা মতে কাউকে সংকেত দেওয়ার প্রশ্ন নেই, কারণ এটা আনুষ্ঠানিক। আপনার নিশ্চয়ই ওই চিঠিটার কথা মনে আছে, 5ই আগস্টের পর তারেক রহমান বা বিএনপি থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল। আমি যতদূর জানি জুনায়েদ সাকির এলাকায় সেই চিঠি গিয়েছিল যে তাকে যেন ডিস্টার্ব না করে আপনাদের নেতাকর্মীরা। আপনি জুনায়েদ সাকির কথা বলছেন? জি, জুনায়েদ সাকির এলাকায় এরকম একটা চিঠি গিয়েছিল বিএনপির তরফ থেকে। এরকম জুনায়েদ সাকির না, আরো অনেকে। এটা হচ্ছে একটা রাজনীতির সংস্কৃতিতে আপনি কিন্তু এটাকে ইতিবাচক হিসেবে যদি দেখেন তাহলে বোধহয় বেশি ভালো হবে। বাংলাদেশের রাজনীতি তো এরকম করে কেউ করে না। তাদেরকে বলা হয়েছে যে তারা যদি তার রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য সহায়তা করার কথা বলা হয়েছে, অন্য কোনো অর্থে নয়। আমার মনে হয় এখান থেকে আমরা পজিটিভ দেখার চেষ্টা করি, গ্লাসের অর্ধেকটা ভর্তি এটাই দেখি, সেটা করলে বোধহয় বেশি ভালো হবে। আর আমি জানি না এখানে ঠিক আপনার কিছু কিছু প্রাসঙ্গিকতার মধ্যে যেগুলো কথা আসে এগুলো উত্তর দেওয়ার বা সেখানে রিয়াক্ট করার প্রতিবিধান আপনার আছে কিনা, আমি করতে চাই না আসলে। আমি কিন্তু আমার কথা বলবার সময় কিন্তু আমার রাজনৈতিক দলের পক্ষে যে কথাগুলো আছে বা আমি যেগুলো দিয়ে আমি জনগণের কাছে যেতে পারি সেটা দিয়ে বলতে চাই। অন্যের ঠিক ছিদ্রান্বেষণ করা ঠিক আমাদের রাজনীতির লক্ষ্য নয়, সেটা আমি করতেও চাই না। এটা যারা করছেন তারা তাদের ধারণা থেকে করতে পারেন। উত্তর অনেকগুলো দেওয়া যায়, আমি খণ্ডিত হয়ে দু একটা কথা বলি, আমি প্রামাণিক কথা বলবো, এর পাল্টা কোনো কথা বলে এটাকে লম্বা করতে চাই না। এই প্রতীক নিয়ে যে কথাটি হয়েছে সেটা যারা এই প্রতীক নিয়ে আজকে কথা বলছেন তারা কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন এবং সেখানে কিন্তু তাদের পরিচয় কিন্তু ঠিক সঠিকভাবে লিপিবদ্ধ না করে কিন্তু নির্বাচন কমিশনে সেই প্রতীকের বরাদ্দের সুবিধাটি তারা নিয়েছেন। রাজনীতিতে আমার মতাদর্শের সাথে আর একটা রাজনৈতিক মতাদর্শের মিল নাও হতে পারে, সেই কথাটি আমি আপত্তি দিয়ে বলতে পারবো না, তাহলে তো সব রাজনৈতিক দলটা একটাই হতো, প্রশ্ন তো সেটা থাকতো না। আমার আপত্তির সাথে সেটা যদি আমার ম্যানিফেস্টোতে আমি লিপিবদ্ধ করি এবং নির্বাচনে যদি জনগণের কাছে যাই, জনগণ যদি সেটাকে সমর্থন করে তাহলে সেটাকে জোর করে না করে দিতে হবে যেহেতু আমি চাই না। এটা কিন্তু খুব একটা সুস্থ রাজনীতির চর্চা বলে আমি অন্তত মনে করি না। আর না নিয়ে যে কথাটি বলবার চেষ্টা করেছিলেন আপনারা, সেটাতে বিএনপি যেটা পরিষ্কারভাবে, আমি জানি না যারা করেছেন, আমি এটা বিএনপি দলীয় কোনো অবস্থানের বিষয় তো এটা নয়, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এটাকে বাদ দেয়া না। তারা কিন্তু না বলতে কিন্তু সামগ্রিকতা সংস্কারের বিরুদ্ধে যারা নায়ের কথা বলেন, সনদ স্বাক্ষরের পরে সনদ পরিবর্তন, এটা না বলেছেন। শহীদের রক্তের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করার চেষ্টা, এর প্রতিহত করার ক্ষেত্রে তাদের অবস্থান ছিল, যারা করছে এটা তাদেরকে না বলতে হবে। সংস্কারের ধারণা বিএনপিকে দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশে যতগুলো মেজর সংস্কার সেটা বিএনপি করেছে। একদলীয় শাসনকে বিএনপি গণতন্ত্রায়ন করেছে, সংবাদপত্রের স্বাধীনতাকে ফেরত দিয়েছে, প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্ট পদ্ধতি যেটা বিএনপিকে সবচেয়ে বেশি সুবিধা দিতে পারত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাইতে এই মুহূর্তেও বলবো যে বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে অন্য কেউ নেই। সেখানে একজন জিতলে রাষ্ট্র পরিচালনা যেখানে দায়িত্ব পাওয়ার সহজ সুযোগ ছিল, সেখানে বিএনপি কিন্তু 151 জনের ঝুঁকিটা নিয়েছে যে তাদেরকে নির্বাচিত হলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সুতরাং সংস্কারের কথা বলবার আগেই বলি, যখন সংস্কারের কথা কেউ বলবার সাহসই করেনি, যখন ওই স্বৈরাচারের কালো নাগিনীর বিশ্ব বাষ্পে পুরো বাংলাদেশ যখন পুরোপুরিভাবে বিষকাতর হয়ে পড়েছিল, তখন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কার প্রস্তাব তিনি দিয়েছেন। তো ফলে সংস্কার নিয়ে অন্য কারো কাছ থেকে কিন্তু শিক্ষা নেওয়ার প্রয়োজন বোধ হয় বিএনপির নিয়ে। আপনার যদি যুক্তি খণ্ডন হয়ে থাকে আমি আবার ওই প্রসঙ্গে ফিরতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে এক ভার্চুয়াল বক্তব্যে বলেছেন, বিএনপি মনোনয়ন থেকে যারা বঞ্চিত হবেন দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলের সিদ্ধান্তকে যেন মেনে নেন, বিব্রতকর আচরণ যেন কেউ না করে, প্রতিপক্ষ যেন নিজেদের বিরোধের সুযোগ না নিতে পারে। আপনার কি মনে হয় এই বার্তায় কাজ হবে? কারণ আগামী নির্বাচনে মনে হচ্ছে বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে। আন্দালিব রহমান পার্থ এবং জুনায়েদ সাকির সঙ্গে যা হয়েছে, একটা দলে যদি যোগ্য প্রার্থী একাধিক থাকে, 10 জন 12 জন করে থাকেন, তাহলে একজন যখন মনোনয়নটি পাবেন বাকি 10 জন মনেই করতে পারেন যে তার চেয়ে যোগ্যতায় কি অংশে আমি পিছিয়ে আছি, সেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টাটা হতেই পারে। সেটা সংঘাতের রূপ যেন না নেয়, সেটা যেন প্রতিবাদের ভাষা থাকতেই পারে, সেটা বলতেই পারেন তারা। দরকার হলে সেখানে কেন্দ্রীয় পর্ষদ যারা রয়েছেন সেটাকে তারা বিবেচনা করতেও পারেন সেটা, কিন্তু সেটাকে যেন কেউ সংঘাতের রূপ না দেয়, আমরা যেন নিজেরাই নিজের প্রতিপক্ষ না হই, এটি বলেছেন জনাব তারেক রহমান। কিন্তু রাজনীতিতে অন্যদের মতন
একটা ধোঁয়াশার কথা বলে কিন্তু মানুষকে বিভ্রান্ত করেন না, উনি সাদাকে সাদা কালোকে কালোই বলেন, সেটাই উনি। আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন যে জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছেন পরে সুপারিশে যা এসেছে সেটার মিল ছিল না, সেটাকে বিএনপি না বলেছে। আজকে নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ যখন রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেন তখন তারা বোঝেনি প্রতারণা হয়েছে, এনসিপি স্বাক্ষর করেনি, বিএনপি স্বাক্ষর করার পর বলছে তারা প্রতারিত হয়েছে। তো বিএনপি এত বড় দল, এত তাদের অভিজ্ঞতা, তারা বুঝতো না এনসিপি কে আপনারা বাচ্চাদের দল বলেন, তারা বুঝলো আর আপনারা বুঝলেন না? আমি অন্তত এনসিপি কে বাচ্চাদের দল বলি না, তারা পরিশীলিত, তারা এত বড় একটা বিপ্লবের সাথে সমর্থক একটা শক্তি হিসেবে যখন ছিল তাদেরকে সেই সম্মান মর্যাদার জায়গা থেকে কথাটা বলতে হবে। আমরা সবাই লক্ষ্য করেছি যে ঐকমত্য কমিশনে জনাব সালাউদ্দিন আহমেদ যিনি বিএনপিকে প্রতিনিধিত্ব করেছেন, তিনি কিন্তু সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদকে কিন্তু ব্যাপকভাবে ব্যাখ্যা করে কিন্তু সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন যে কোনটার সাথে কোন অংশটুকু সাংঘর্ষিক হবে। সেখানে কিন্তু আমি জানি না ওই হলে হাউসে তারা খুব বেশি প্রতিবাদ মুখর সেখানে কেউ ছিলেন কিনা। সেখানে উনি যদি দেখে থাকেন সনদের ক্ষেত্রে যেটা হয়েছে, পুরো ডকুমেন্টটা তো ওখানে স্বাক্ষর হয়নি, স্বাক্ষরিত হয়েছে কিন্তু শুধুমাত্র একটি পৃষ্ঠার কাগজ। সেখানে সে স্বাক্ষর করার ক্ষেত্রে পরিবর্তনের কাগজটি কোথায় ছিল সেটা কিন্তু এখনো আমরা জানি না, শুনছি যে এরকম পরিবর্তনের জায়গাগুলো হয়েছে। বিএনপি সে কথাটি পরিষ্কারভাবে বলবার চেষ্টা করেছে, স্বাক্ষর হয়ে যাওয়ার পরে তার নিচে কিছু লিখবো না বলে তো স্বাক্ষর করি আমরা, স্বাক্ষর বলে কিন্তু আমরা এখানে ঠিক একটা এমন একটা সিলমোহর মেরে দিই যে এটি শেষ সমাপ্তি, এরপরে আর কোনো কিছু লিখলে সেটি ওই স্বাক্ষরের উপরের অংশ বলে বিবেচিত হবে না। সেরকম কোনো চেষ্টা যদি হয়ে থাকে তাহলে সেটা তো সে কারণে প্রতারিত হওয়ার ভয়ে এনসিপি স্বাক্ষরই করেনি। এই ক্ষেত্রে কিন্তু এনসিপি আপনাদের চেয়ে স্মার্ট মুভমেন্ট দেখিয়েছে। জি, প্রতারিত হওয়ার ব্যাপারটাই তো স্পেকুলেশন। স্বাক্ষর করলে ভালো হতো, স্বাক্ষর তো তাদের নিশ্চয়ই করবেন, তারা জুলাই সনদকে তাদের মতো করে পেলে তো নিশ্চয়ই তাদের কিছু শর্ত পূরণ হলে তারা করবে।